আচ্ছা, কেমন হবে যদি রক্ষকই ভক্ষক হয়ে যায়? অর্থাৎ যার বাঁচানোর কথা সেই যদি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকে এমন একটা মুভির কাহিনী নিয়ে এসেছি। না, মুভির কাহিনী বলা ঠিক হবে না, কারণ এটা একটা সত্যিকারের ঘটনা। এটা সত্যিই ঘটেছিল। এমন সব নারকীয় ঘটনা সত্যিকারের ঘটেছিল যেগুলো বাইরে আসার পর পুরো বিশ্ব অবাক হয়ে গেছিল। সেই ঘটনাগুলো নিয়ে 2010 সালে একটা মুভি তৈরি করা হয় হলিউডে। মুভির কাহিনী সম্বন্ধে আগে থেকে কিছু বলছি না, তাহলে মুভি দেখার মজাই নষ্ট হয়ে যাবে। আর এই ভিডিওর শেষে এই কাহিনী যাদের সাথে হয়েছিল বা এই কাহিনীর সঙ্গে যারা যারা জড়িত ছিল তাদের মধ্যে কয়েকজনের আমি সত্যিকারের ছবিও তোমাদেরকে দেখিয়ে দেব। সত্য ঘটনা অবলম্বনে একটা রোমহর্ষক কাহিনী নিয়ে এসডি স্টোরি প্রেজেন্টস দ্য হুইসেল ব্লোয়ার। এখানে বলে দিই, হুইসেল ব্লোয়ার শব্দটার অর্থ হলো সিস্টেমের মধ্যে থেকে। তো মুভি শুরু হয়, দেখা যায় মেয়েটার নাম রায়া। সে তার জীবন স্বাভাবিকভাবেই কাটাচ্ছিল, কিন্তু একদিন বাড়ি দেরি করে ফেরার জন্য তার মায়ের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি হয়। সে বাড়ি থেকে বেরিয়ে যায়। রায়ার একটা কাজের দরকার ছিল। পরের দৃশ্যে দেখা যায় রায়ার ফটো তোলা হচ্ছে। তার একজন আত্মীয় তার ফটো তুলছে আর রায়াকে বলছে, বুদাপেস্ট বর্ডারে তোমার নাম জিজ্ঞেস করলে বলবে তোমার নাম নাটালিয়া, আর তুমি বুদাপেস্টে কার্পেট কিনতে এসেছো। এর পরের দৃশ্যে দেখা যায় এই মহিলাকে, এনার নাম ক্যাথরিন বলকোভাক। ইনি আমেরিকার লিঙ্কন শহরের নেব্রাস্কা জেলার পুলিশ অফিসার। ক্যাথরিনের কাছে একটা ভালো সুযোগ আসে জাতিসংঘ বা ইউনাইটেড নেশনের ইন্টারপোলে কাজ করার জন্য। প্রথমে বলে দিই, জাতিসংঘ কি? জাতিসংঘ হলো বিশ্ব শান্তি সংস্থা, আর ইন্টারপোল হলো ইন্টারন্যাশনাল পুলিশ। অর্থাৎ ইন্টারপোলের পুলিশ কোনো দেশের হয় না, সমগ্র পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে তারা দেখভাল করে থাকে। তো এখানে নিযুক্ত করা হয় ক্যাথরিনকে, এবং ইন্টারপোলে যোগ দেওয়ার পরে সে একটা মহিলাকে খুব তাড়াতাড়ি সুবিচার পাইয়ে দিয়েছিল তার স্বামীর অত্যাচারের হাত থেকে। সেজন্য তার প্রমোশন করে দেওয়া হয় জেন্ডার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে। জেন্ডার অ্যাফেয়ার্স বলতে যা বোঝায় সেটা হলো নারীদের ওপরে কোনো অত্যাচার হলে সেই বিষয়ের কেসগুলো ক্যাথরিন দেখাশোনা করবে। তো ক্যাথরিন ডিউটিতে জয়েন করার পরে একটা নৃশংস ঘটনা ঘটে যায়। ক্যাথরিন খবর পায় জঙ্গলের দিকে দুজন মেয়েকে খুঁজে পাওয়া গেছে, তারা খুব আতঙ্কে আছে। ক্যাথরিন পুলিশ স্টেশনে যায় আর সেখানে দেখতে পায় মুভি শুরুতে দেখতে পাওয়া সেই মেয়েটা, যার নাম রায়া। অর্থাৎ রায়ার মাসি আর মেশো যারা কিনা তার ছবি তুলছিল, তারা আসলে তাকে বুদাপেস্টে বিক্রি করে দিয়েছে। রায়া কোনোভাবে সেখান থেকে পালিয়েছে। রায়ার শরীরে আঘাতের দাগ, মুখে চোখে আতঙ্ক। রায়া ক্যাথরিনকে দেখে ভয়ে চমকে ওঠে আর সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। এরপর ক্যাথরিন আর রায়া তার সাথে আসা একজনকে নিয়ে মহিলাদের শেল্টারে চলে আসে। ক্যাথরিন জানতে পারে এখানে বিক্রি হয়ে যাওয়া মহিলা, অর্থাৎ যাদের কিছু টাকার বিনিময়ে দেহ ব্যবসা করানোর জন্য বিক্রি করে দেওয়া হয়, তাদের উদ্ধার করার পর এই শেল্টারে আনা হয়। ক্যাথরিন আরও জানতে পারে এখানে এমন অনেক বার আছে, মানে ওই নাচ গান আমোদ প্রমোদের জায়গা আর কি, সেখানে মেয়েদেরকে বিক্রি করানো হয় এবং তাদেরকে দিয়ে ব্যবসা করানো হয়। এরপর ক্যাথরিন, রায়া আর তার সঙ্গে পালিয়ে আসা মেয়ে যার নাম ইরকা, এদের কাছ থেকে ক্যাথরিন ওই বারের খবর পায়। ইরকা বলে ওখানে আরও 9 জন মেয়ে আছে, ওদেরকে বাঁচাও। ক্যাথরিন ওই বারে পৌঁছায় আর দেখতে পায় লোকাল পুলিশের দল ক্যাথরিনদের আগেই সেখানে পৌঁছে গেছে, আর সেই মেয়েগুলোকে শেল্টারে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তুলছে, এবং বারের মালিককেও গ্রেপ্তার করা হয়। ক্যাথরিন বারের ভেতরে গিয়ে যা দেখতে পায় ওর মাথা ঘুরে যায়। ক্যাথরিন দেখে মেয়েগুলোকে একটা অন্ধকার ঘরে শেকল দিয়ে বেঁধে রাখা হতো, আর তারপর মাদকের ইঞ্জেকশন দিয়ে চলতো একের পর এক নিষ্ঠুর পৈশাচিক অত্যাচার, আর সেগুলোকে ফটো তুলে রাখা হতো। এসব নৃশংস দৃশ্য দেখে ক্যাথরিন চমকে যায়। এরা কি মানুষ? কোন সমাজে বসবাস করছি? ক্যাথরিন আরও লক্ষ্য করে অবাক হয় যে মেয়েদের সঙ্গে অত্যাচার করেছে যে লোকগুলো, সেগুলো কিন্তু অচেনা মানুষ নয়, এই শহরেরই মানুষ, এবং তার মধ্যে লোকাল পুলিশও আছে। অর্থাৎ এখানকার পুলিশও এই নৃশংস খেলার সঙ্গে যুক্ত। অথচ কিছুক্ষণ আগে লোকাল পুলিশ এসেই সবাইকে এখান থেকে বার করে নিয়ে গেছে। ক্যাথরিন সেই মহিলা শেল্টারে যায়, যেটার নাম ছিল জেনিকা শেল্টার। ক্যাথরিন সেখানে গিয়ে জানতে পারে যে মেয়েগুলোকে শেল্টারে নিয়েই আসা হয়নি। এবার নিশ্চয়ই বুঝতে পারছো যে পুলিশগুলো কেন ক্যাথরিনদের আগে ওখান থেকে মেয়েগুলোকে নিয়ে বের হয়েছে। কারণ তারা কোনো রকমে হয়তো খবর পেয়ে গেছিল যে ক্যাথরিন এখানে রেড করতে আসছে, সেজন্য তারা আগের থেকে ওই মেয়েগুলোকে ওখান থেকে নিয়ে বেরিয়ে গেছে, যাতে সেই মেয়েগুলো ক্যাথরিনের হাতে না লাগে। ক্যাথরিন শেল্টারের মালকিনের থেকে আরও জানতে পারে যে রায়া, যাকে সে উদ্ধার করেছিল, তার শরীরের ভেতর থেকে কয়েন পাওয়া গেছে, আর তার জন্য রায়ার ইনফেকশন হয়ে গেছে। মহিলাটা আরও বলে যে এরা কোনো বেশ্যা নয়, এদের পাচার করে নিয়ে আসা হয়েছে এবং জানোয়ারের মতো ব্যবহার করা হয়েছে।
ন্যাশনাল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তারা এই মেয়েগুলোর দায়িত্ব নেবে কিনা জানা নেই। ক্যাথরিন চুপচাপ দাঁড়িয়ে থাকে আর সেখানে থাকা একটা বাচ্চা মেয়ের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকে। সেই নৃশংস জিনিস দেখে অবাক হয়ে গেছে মানুষ নিজের স্বার্থের জন্য কতটা নৃশংস হতে পারে। এরপর ক্যাথরিন, রায়া আর ইরকা এই দুজনকে নিয়ে ইউনাইটেড নেশনের আরেকটা সংস্থায় চলে আসে, যেখান থেকে এদেরকে নিজেদের দেশে পাঠানো যাবে, কারণ এই মেয়েগুলোকে বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা হয়েছিল। এখানকার হেড অফিসার লরা লেভি, হ্যাঁ কথাটা লরা, ক্যাথরিনকে বলে আমরা এদের চিকিৎসা করতে পারি, কিন্তু এরা কোন দেশে সেটা না জানা অবধি কিছু করতে পারবো না। ক্যাথরিন লরাকে আরও জানায় যে আগের দিন ফ্লোরিডা বার থেকে 9 জন মেয়েকে জেনিকা শেল্টারে নিয়ে আসার কথা ছিল, কিন্তু তাদের কোনো পাত্তাই নেই। লরা ক্যারিনকে জানায় যে মাঝে মাঝে এখানকার লোকাল পুলিশ বার মালিকদের থেকে টাকা নিয়ে মিথ্যে গ্রেপ্তারের নাটক করে এবং তারপরে আবার সেই বারের মধ্যেই সেই মেয়েগুলোকে ফিরিয়ে নিয়ে যায়। তুমি এক কাজ করো, তুমি তোমার অফিসের লিস্ট থেকে চেক করে নাও, যদি কোনো রকম কিছু জানতে পারো। ক্যাথরিন নিজের অফিসে যায় এবং চেক করে দেখে ওদের লিস্টে ফ্লোরিডার বার থেকে গ্রেপ্তার নিয়ে কিছু লেখাই নেই, অর্থাৎ পুলিশের খাতায় রেজিস্টারি করা হয়নি। এরপর ক্যাথরিন খুঁজে পায় একজন অফিসারের নাম, যার নাম ফ্রেড মুরে। সেই দায়িত্বে ছিল ওই মেয়েগুলোকে বার থেকে গ্রেপ্তার করার। ফ্রেডের কাছে গিয়ে ক্যাথরিন বারের ব্যাপারে জিজ্ঞেস করলে ফ্রেড বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম ক্যাথরিন, এটা বসনিয়া শহর, এখানকার মানুষজন আলাদা, কখন কি ঘটে কিছুই বুঝতে পারবে না। আর ওই দিন ওই বারের থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল ওরা তো ওই বারের কর্মচারী, ওদেরকে কোনো আটকে ফাটকে রাখিনি, তাই ওদেরকে পরে ছেড়ে দিয়েছি, অত চিন্তা করার দরকার নেই তোমার। ক্যাথরিন স্পষ্ট করে বুঝতে পারে যে এসবের পেছনে এই ফ্রেডও জড়িত আছে। এরপর ক্যাথরিন রায়া আর ইরকাকে রাজি করায় ফ্রেড আর বার মালিক তানজোর বিরুদ্ধে কোর্টে সাক্ষী দেওয়ার জন্য, যাতে ক্যাথরিন বার মালিক এবং ফ্রেডকে শাস্তি দেওয়াতে পারে। এর পরের দিন ক্যাথরিন তার সহকর্মী ভিকোকে সাথে নিয়ে রায়া আর ইরকাকে আনতে চায়, কিন্তু সেখানে যাওয়ার পর লরা ক্যাথরিনকে জানায় যে পাসপোর্ট না পাওয়ার জন্য তারা ইরকাকে লোকাল পুলিশের হাতে তুলে দিয়েছে। ক্যাথরিন ভিকোর সাথে রায়াকে পাঠিয়ে দেয় আর ইরকাকে খুঁজতে বেরিয়ে পড়ে বসনিয়ার বর্ডারের কাছে। বর্ডারের জঙ্গলে ক্যাথরিন ইরকাকে খুঁজে পায়। অপরদিকে রায়াকে নিয়ে যাওয়ার সময় ভিকোর গাড়িতে কিছু লোক হামলা করে আর ভিকোকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে রায়াকে তুলে নিয়ে যায়। ক্যাথরিন ফিরে এসে জানতে পারে রায়া আবার কিডন্যাপ হয়ে গেছে। কোনো উপায় না দেখে ক্যাথরিন ইউনাইটেড নেশনের অফিসার যে তার প্রমোশন করিয়েছিল সেই ম্যাডাম মেডেলিনের কাছে যায়। ম্যাডলিন সব কিছু শুনে তাদের এক উচ্চ পদের অফিসার যার নাম পিটার তার সঙ্গে ক্যাথরিনের পরিচয় করিয়ে দেয়। পিটার ক্যাথরিনকে জানায় যে যে অফিসার এই পাচারকারীদের সঙ্গে মিলিত তারাই তোমার প্রতিটা ধাপের খবর পৌঁছে দিচ্ছে যে তুমি কি করছো কি না করছো, তাই যাই করো না কেন সাবধানে, অনেক বড় একটা নারী পাচার চক্র চলছে এখানে, অনেকেই জড়িত, তোমার আরও ইনভেস্টিগেশন দরকার। পরদিন ক্যাথরিন জেনিকা শেল্টারে যায় আর সেখানে পুলিশ অফিসার ফ্রেডের ছবি দেখিয়ে শেল্টারে উদ্ধার করে নিয়ে আসা মেয়েদের বলে, তোমরা যদি এর ব্যাপারে কিছু জেনে থাকো তাহলে আমায় বলো, শাস্তি দেওয়ার একটাই উপায় আছে, সেটা হলো আমাকে সাহায্য করো। কিন্তু মেয়েগুলোর চোখে মুখে আতঙ্ক, কেউ এগিয়ে আসে না। ক্যাথরিন হতাশ হয় যে তার সাহায্যে কেউ এগিয়ে এলো না, তাদের চোখে মুখে আতঙ্ক ছিল। যাওয়ার আগে ক্যাথরিন একবার শেষ চেষ্টা করে। সে রায়ার ছবি দেখিয়ে বলে, এই ছোট্ট মেয়েটাকে দেখে যদি একটুও মায়া জাগে তোমাদের মনে, তাহলে এগিয়ে এসো, আমাকে সাহায্য করো, আমি অপরাধীদের শাস্তি দেওয়াবো। এটা শুনে একজন এগিয়ে আসে ক্যাথরিনের কাছে এবং ক্যাথরিনকে বলে, শুধু লোকাল পুলিশ নয়, ইউনাইটেড নেশনের লোক, ডেমোক্র্যাট সিকিউরিটি, এমনকি আমেরিকার আর্মির লোকজনেরাও এই কাজের সঙ্গে যুক্ত। বাইরে থেকে পাচার করে মেয়েদেরকে কিনে এনে দিনের পর দিন অত্যাচার করা হয়, আপনি কাকে কাকে শাস্তি দেবেন? ক্যাথরিন এসব শুনে অবাক হয়ে যায়। কার বিরুদ্ধে লড়বে, কিসের বিরুদ্ধে লড়তে যাচ্ছিল সে? সমস্ত রিপোর্টের ব্যাপারে সে ম্যাডেলিনকে জানায়। ম্যাডেলিন এসব দেখে ক্যাথরিনকে বলে, কাজটা আরও বেশি গভীর হয়ে যাচ্ছে, অনেকটা জটিল হচ্ছে, যত দিন যাচ্ছে আরও ভয়াবহ হচ্ছে। তুমি যদি পুরোপুরি জড়িয়ে যাও এই ঘটনায় তাহলে কিন্তু আর পিছিয়ে আসতে পারবে না। তুমি কি রাজি? ক্যাথরিন মাথা উঁচু করে জবাব দেয়, ইয়েস ম্যাম, কারণ ক্যাথরিন পিছিয়ে আসার মেয়েই নয়, এর শেষ সে দেখে ছাড়বে। কিন্তু ক্যাথরিনের এই কাজগুলো ডেমোক্র্যাট অফিসারদের নজরে পড়ে। পরদিন ক্যাথরিনের ডাক পড়ে। যেহেতু ক্যাথরিন ইউনাইটেড নেশনের হয়ে ডেমোক্র্যাট সিকিউরিটির আন্ডারে কাজ করছে, সুতরাং সেখানকার একজন অফিসার ক্যাথরিনকে ডেকে বলে, শুনলাম তুমি নাকি খুব মনোযোগ দিয়ে কাজ করছো, তাই অফিসের তরফ থেকে তোমাকে একটা গিফট দেওয়া হচ্ছে, যাও, তোমাকে ছুটির অফার দেওয়া হচ্ছে, যাও কয়েকদিন ফ্যামিলির সঙ্গে ছুটিপুটি কাটিয়ে আসো, আমরা সামলে নেব। ক্যাথরিন এসব শুনে একটু অবাক হয়, কারণ সে পরিষ্কার বুঝতে পারছিল তাকে এই কেস থেকে সরানোর ষড়যন্ত্র চলছে।
ক্যাথরিন জবাব দেয়, ছুটির ব্যাপারটা নিয়ে আমি ভাববো, আপনাকে ভাবতে হবে না। এই বলে ক্যাথরিন সেখান থেকে বেরিয়ে যায়। অফিসের সবাইকে দেখে ক্যাথরিন খুব ভালো করে বুঝতে পারে যে সবার টার্গেট এখন ক্যাথরিন। ভাবতেও অবাক লাগে যে এই ঘটনাটা একটা সত্যিকারের ঘটনা। তো যাই হোক, একটা বড় মাপের পাচার চক্রের খোঁজ পেয়েছে ক্যাথরিন, আর তার সঙ্গে অনেকের নাম জড়িত। তাই এখন সবার টার্গেট হয়ে দাঁড়িয়েছে ক্যাথরিন। ক্যাথরিন বাড়ি পৌঁছায় আর সেখানে পিটারের মেসেজ পায়। পিটার মেসেজ পাঠিয়েছে দেখা করার জন্য। পিটার তাকে জানায়, তোমার উপরে কিন্তু সবাই নজর রাখছে, সুতরাং সাবধানে এসো। ক্যাথরিন লক্ষ্য করে তার টেলিফোনের মধ্যে মাইক্রোফোন লুকিয়ে রাখা হয়েছে। কেউ যেন তার অনুপস্থিতিতে তার বাড়িতে এসেই কাজ করে গেছে, যাতে যে কোনো ইনফরমেশন ক্যাথরিনের হাতে এলে সেই খোঁজ তারাও পেয়ে যায়। ক্যাথরিন পিটারের কাছে গেলেই পিটার জানায়, তোমার তৈরি করা সবকটা ফাইল ডেমোক্রা আর ইউনাইটেড নেশনের অফিস থেকে বাতিল করে দেওয়া হয়েছে, যার মানে এই কেসগুলো আদালত অবধি আর পৌঁছাবেই না। পিটার আরও জানায়, এখানে কিছু ঠিক করা সম্ভব না। ডেমোক্রার আন্ডারে কাজ করে তুমি ওদের কীর্তি ফাঁস করতে পারবে না। সমস্ত প্রমাণ নিয়ে তুমি বাইরে চলে যাও, তবেই কিছু একটা উপায় করতে পারবে। অপরদিকে দেখা যায় রায়াকে একটা বারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। এরপর ক্যাথরিন পিটারের সাহায্যে সব ফাইল আর প্রমাণ জমা করতে থাকে। এমন সময় ভিকোর ফোন আসে। ভিকো জানায় রায়ার খোঁজ পাওয়া গেছে ওয়েসিস নামে একটা বারে। ক্যাথরিন সাথে সাথে পুলিশের একটা টিম নিয়ে সেই বারে পৌঁছায় আর ইভান নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করে এবং রায়া ও বাকি মেয়েগুলোকে সাথে আসার জন্য ডাকতে থাকে। তারা এগোতেই যাবে এমন সময় লোকাল পুলিশের কয়েকজন সেখানে চলে আসে। রায়া আর বাকি মেয়েগুলো সেই পুলিশ অফিসারদের দেখে দাঁড়িয়ে পড়ে। অর্থাৎ পাচারকারীরা এই পুলিশ অফিসারদের সাহায্য নিয়েই এইসব কাজ করত, আর তাই মেয়েগুলো আতঙ্কে দাঁড়িয়ে পড়েছে। লোকাল পুলিশের দেখে আর কেউ এগোতে চায় না। ক্যাথরিন চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু কেউ এগোয় না। রায়া কাঁদতে কাঁদতে ভেতরে চলে যায়। সে অসহায়, এখানকার প্রতিটা মেয়ে অসহায়, কারণ তারা সবাই জানে যে এই লোকাল পুলিশ অফিসারগুলো যারা কিনা এই পাচারকারী চক্রের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে গেলে পরবর্তীতে তাদের সঙ্গে কি ভয়ানক কাণ্ড হতে পারে। যেহেতু কেউ নিজের ইচ্ছায় এগিয়ে আসেনি, তাই আইন অনুযায়ী ক্যাথরিন কাউকে জোর করে তো নিয়ে যেতে পারবে না। উপায় না পেয়ে ক্যাথরিন সেখান থেকে বেরিয়ে যায় আর বাইরে এসে কাঁদতে থাকে যে এতটা কাছে গিয়েও সে কিছু করতে পারল না। পাচারকারী আর লোকাল পুলিশের নৃশংস অত্যাচারের আতঙ্কে মেয়েগুলো এতটাই ভয় পেয়ে আছে যে তারা কোনটা করবে কোনটা না করবে কিছুই বুঝতে পারছে না। আতঙ্ক, ভয় তাদেরকে তাড়া করে বেড়াচ্ছে। ওদের জীবনের আর কিছুই বাকি নেই। এদিকে রায়ার মা জানতে পারে যে তার মেয়েকে পাচার করার পেছনে আর কেউ না, তার নিজেরই বোন এবং বোনের হাজবেন্ডের হাত আছে। রায়ার মা ছুটে যায়, নিজের বোনকে মারতে থাকে আর চিৎকার করে কাঁদতে থাকে, কেন করলি এরকম আমার সাথে? কেন আমার ছোট্ট মেয়েটাকে তোরা এরকম করলি? কেন তার লাইফটা শেষ করে দিলি? এমন সময় তার বোনের হাজবেন্ড এসে রায়ার মাকে বের করে দেয় ঘর থেকে। অপরদিকে সেই পাচারকারী ইভান ছাড়া পেয়ে গিয়ে সেই বারে ফিরে যায় আর রাগের চোটে রায়ার মাথায় গুলি করে দেয়। রায়া ওখানেই মারা যায়। ইভান রায়াকে গুলি করে এটাই বোঝাতে চেয়েছিল বাকিদেরকে যে পুলিশের কাছে যাওয়ার কথা যদি ভাবেও, তাহলে এরকম পরিণত হবে বাকি মেয়েগুলোর, অর্থাৎ এখান থেকে কোনো রকমেই মুক্তি পাওয়া সম্ভব নয়। পরদিন ক্যাথরিন রায়ার লাশ খুঁজে পায়, মাথায় গুলির আঘাত। ক্যাথরিন আর কিছু ভাবতে পারে না। সে এবার সিদ্ধান্ত নেয় যে ইউনাইটেড নেশনের হাই কমিশনারকে মেল করে সব কিছু জানাবে। ক্যাথরিন ভেতর থেকে অনেকটাই হতাশ এবং ভেঙে পড়েছিল, কিন্তু বাইরে থেকে সে ততটাই শক্ত আর কঠিন ছিল। সে হাই কমিশনারকে মেলের মধ্যে লেখে, আপনি যদি নরম মনের হয়ে থাকেন তাহলে এই মেলটা পড়বেন না। আজ কোনো উপায় না পেয়ে আমি আপনাকে মেলটা পাঠাচ্ছি। বসনিয়াতে যুদ্ধ শেষ হওয়ার পরে যা অবস্থা হয়েছে এখানকার, তা ভাষায় বলা অসম্ভব। বাইরে থেকে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পাচার করে নিয়ে এসে অমানসিক নৃশংস অত্যাচার করা হয়। তাদেরকে দিয়ে বেশ্যাবৃত্তি করানো হয়, জোর করানো হয়, কাজ না করলে নৃশংস অত্যাচার করা হয়। আর এই সব কাজ করছে আমাদের এখানে সিস্টেমে থাকা কিছু উঁচু পদের অফিসার লোকজন। লোকাল পুলিশ, ডেমোক্রা সিকিউরিটি এজেন্সি, ইউনাইটেড নেশনের বড় বড় অফিসার, এমনকি আর্মির লোকজনরাও এই কাজের সঙ্গে জড়িত। তারা শুধু অত্যাচার করছে এমন নয়, পাচার করা থেকে শুরু করে বর্ডার পার করার সব কিছুর সঙ্গে যুক্ত। আমি এখানে এসেছিলাম শান্তিরক্ষক হিসাবে, কিন্তু যা দেখলাম আমার জীবনের শান্তিটুকুও শেষ হয়ে গেল। আর কত দেখব? প্রতিদিন মেয়েগুলোকে নিজের চোখের সামনে অত্যাচারিত হতে দেখি, মরতে দেখি। আমি কিছুই করতে পারি না, কারণ আমার হাত পা বাঁধা। আশা করি যদি সামান্য এক ফোঁটা মনুষ্যত্ব যদি আপনার ভেতরে থেকে থাকে, আপনি এই বিষয়টা নিয়ে কিছু একটু করুন।
এই হিংস্র জানোয়ারগুলো প্রতিদিন মেয়েগুলোর শরীর নিয়ে খেলছে। এটা পৃথিবীর যে কোনো ধর্ম তো ছাড়ুন, মনুষ্যত্বের ধর্মেরও বিপরীত কাজ। আশা করি আপনি কিছু করুন, এদেরকে বাঁচান। এই মেলটা পাঠানোর পর ডেমোক্রা এজেন্সিতে হইচই পড়ে যায়। ক্যাথরিনকে এই অপরাধের জন্য বের করে দেওয়া হয়, এমনকি বসনিয়া থেকে চলে যেতেও বলা হয়। ম্যাডিলিন ক্যাথরিনের সঙ্গে দেখা করে তাকে জানায় ডেমোক্রা সিকিউরিটি ইউনাইটেড কিংডম অর্থাৎ ব্রিটেনে রেজিস্টার করা আছে। তার মানে সমস্ত কাজ কর্ম ব্রিটেন থেকেই হয়ে থাকে। তাই কোনোভাবে সব জমা করা প্রমাণ নিয়ে ক্যাথরিন যদি ব্রিটেনে চলে যায় আর ওখানকার মিডিয়াতে মানে খবরের কাগজ, টিভি চ্যানেল এইসবের মধ্যে যদি ঘটনাগুলোকে তুমি প্রচার করে দিতে পারো, তাহলে সবাই নড়ে চড়ে বসবে। তাছাড়া কিচ্ছু হবে না। এটা করতে পারলেই গভর্নমেন্টের নজরে পড়বে সব কিছু। কিন্তু সমস্যা হলো ক্যাথরিনকে বের করে দেওয়ার পর ডেমোক্রা সিকিউরিটি এজেন্সি থেকে ওর চাবিও নিয়েছে। সুতরাং সে নিজের অফিস থেকে ফাইলগুলো নেবে কি করে? ক্যাথরিন পিটারকে দিয়ে চালাকি করে ফাইলগুলো বের করে নিয়ে আসে, কিন্তু আসার পথে ডেমোক্রার হিউম্যান রিসোর্স অফিসার ক্যাথরিনকে ধরে ফেলে এবং দেখা যায় পিটারও ওদের সঙ্গেই মিলে আছে, যারা নারী পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। বোঝো ব্যাপার। ক্যাথরিনের হাত থেকে ফাইলের ব্যাগটা কেড়ে নিয়ে তাকে বের করে দেওয়া হয় এবং এরপরে দেখা যায় পিটার বাইরে এসে ক্যাথরিনকে ওই ব্যাগটা আবার ফিরিয়ে দেয়। অর্থাৎ এটা ওদের প্ল্যান ছিল। পিটার ওদের সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল যাতে ওরা মনে করে যে পিটার আমাদের লোক। আসলে পিটার ক্যাথরিনের জন্যই কাজ করছিল। ক্যাথরিন আসলে ডেমোক্রা সিকিউরিটি এজেন্সির অফিসারদের এটা বিশ্বাস করাতে চেয়েছিল যে ক্যাথরিন এখান থেকে মানে বসনিয়া থেকে কোনো প্রমাণ নিয়ে বাইরে যেতে পারেনি, প্রমাণগুলো এখানেই থেকে গেছে। এবং সেটা এই জন্য করেছিল যাতে সে আর কোনো বিপদে না পড়ে, কারণ তাকে এই প্রমাণগুলো নিয়ে ব্রিটেনে ফিরে যেতে হবে। শেষ দৃশ্যে দেখা যায় ক্যাথরিন সমস্ত ফাইল নিয়ে ব্রিটেনে চলে যায় আর বিবিসি ওয়ার্ল্ড নিউজের মতো বড় বড় মিডিয়া চ্যানেলে এই ঘটনা তুলে ধরে যে ইউনাইটেড নেশন, ডেমোক্রা সিকিউরিটি আর তাদের কাণ্ডকীর্তি। এমনকি ইউনাইটেড নেশনের অফিসারদেরকেও ফেরত নিয়ে আসা হয়। কিন্তু আফসোস, হতাশা, দুঃখের ব্যাপার, কাউকেই কোনো শাস্তি দেওয়া হয় না তাদের দেশে অর্থাৎ ব্রিটেনে। এবার কেন দেওয়া হয় না সেটা তুমিও জানো, আমিও জানি। সবাই জানে প্রতিটা দেশেই ক্ষমতাশালী যারা ব্যক্তি থাকে তারা দিনের পর দিন খারাপ কাজ করলেও তাদের বিরুদ্ধে কোনো রকম কোনো শাস্তি দেওয়া হয় না। আর এটাই সবচেয়ে আফসোসের ব্যাপার। একই কাজ যদি অন্য কোনো মানুষ বা কোনো একটা গরিব মানুষ করতো, তাকে মৃত্যুদণ্ড অবধি দিয়ে দেয়। কিন্তু যখন একটা ক্ষমতাশালী মানুষ কোনো একটা পাপ করছে, অন্যায় করছে, তার বিরুদ্ধে কেউ না তো কথা বলে আর না তো তাকে কোনো শাস্তি দেওয়া হয়। এটাই চলে আসছে আর এটাই চলছে। শাস্তি তো পাই না, উল্টো ডেমোক্রা সিকিউরিটি এজেন্সি ওই ঘটনার পর আরও একটা বড় কন্ট্রাক্ট সাইন করে আমেরিকার সাথে। ইরাক আর আফগানিস্তানের উদ্দেশ্যে তারা রওনা দেয়। ন্যায় বিচার এবারও অধরাই থাকে। তবে ন্যায় বিচার অধরা থাকলে পরেও কিন্তু ওপরবেলার আদালতে একদিন না একদিন ন্যায় অবশ্যই হয়। আর এইভাবে শেষ হয় সত্য ঘটনা নিয়ে তৈরি এই মুভি দ্য হুইসেল ব্লোয়ার। আর সেই মহান মহিলা যে কিনা সিস্টেমের বিরুদ্ধে গিয়ে নিজের প্রাণকে বাজি রেখে অতগুলো নিরীহ এবং নিরপরাধী মেয়ের জন্য লড়াই করেছিল, সেই মহান মহিলার ছবি হলো এটা। হ্যাঁ, ইনিই হলেন বাস্তবের ক্যাথরিন। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে একটা লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তোমরা আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারো ফেসবুক, ইনস্টাগ্রামে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।